নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগের দিনের এপিসোড আমি আনতে পারিনি, তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী। তোমরা যে বুঝতে পেরেছো এবং সিচুয়েশানটা বুঝে তার জন্য কমেন্টসও করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন আরও একবার সোমনাথ ব্যানার্জি। সোমনাথ আগের দিন সুস্মিতাদির সঙ্গে ঘটে যাওয়া তার হাজব্যান্ডের চোখে দেখা তার বাড়ির ওই ছোট্ট পুচকে সোনার ঘটনাটা বলেছিলেন, যে সেই মেয়েটির মৃত্যু আর সেই ভাইঝি যে জন্মালো সবে, তাদের দুজনের মধ্যে কি অদ্ভুত একটা কাকতালীয় বিষয়। তবে আজকের ঘটনাটা কোনো কাকতালীয় ঘটনা না, যদিও আগের দিনেরটা অনেকেই মনে হচ্ছেন যে এটা কাকতালীয় তো হতে পারে, হয়তো হতে পারে। আজকের যে ঘটনাটা সেটা কিন্তু সাংঘাতিক। সুস্মিতাদি তখন ক্লাস 12-এ পড়েন। একজন টিচারের কাছে কম্পালসারি বেঙ্গলি ইংলিশ পড়তে যেতেন। কোচিংটায় প্রচুর স্টুডেন্ট ছিল, তো যেমন হয় সবার মধ্যেও থেকেও কেউ না কেউ কারোর না কারোর প্রিয় হয়ে যায়। তেমন সাবিনা বলে একটি মেয়ে, মুসলিম মেয়ে, ওদেরই ব্যাচে পড়তো। সে সুস্মিতাদির একদম বেস্ট ফ্রেন্ড ছিল। দুজনে যাকে বলে হরিহর আত্মা, একে অন্যকে ছাড়া কিছু ভাবতেই পারতো না। শুধু তাই না, দুজনের মধ্যে কিন্তু কোনো ধর্মীয় গোড়ামির কোনো জায়গা ছিল না। সুস্মিতাদিও বাড়ি থেকে খাবার বানিয়ে ওর হাতে টিফিন কৌটো করে পাঠিয়ে দিত, যে বাড়ি গিয়ে খেয়ে বলিস কেমন লাগলো। অ্যাট দ্য সেম টাইম সাবিনাও কিন্তু একই কাজ করতো, খাবার বানিয়ে বিভিন্ন রকমের রান্না করতে পারতো সাবিনা। সেগুলো বানিয়ে টিফিন কৌটো করে এনে এনে ওর ব্যাগে চালান করতো, যে বাড়িতে খাস, খেয়ে জানাস। কোচিংয়ে ওইটুকু সময়ের মধ্যে দেখা, সপ্তাহে 3 দিন পড়া থাকতো, কি তার মধ্যে কি অসাধারণ বন্ধুত্ব ছিল দুজনের। তারপরে ওদের বাড়ির কোনো সত্যনারায়ণ হলেও ওকে ডাকতো, আবার ওদের কোনো ঈদ, পরব, রমজান সব কিছুতে ওর একদম নিমন্ত্রণ থাকতো। হ্যাঁ, ও শুধু একা না, একসঙ্গে অনেক বন্ধুরা মিলে একে অপরের বাড়ির অনুষ্ঠানে যেত। কিন্তু একদম বিশেষ করে সুস্মিতাদির সঙ্গে ওর মারাত্মক বন্ধুত্ব ছিল। মানে ওকে ছাড়া ভাবতে পারে না, বা ওর পাশে গিয়ে বসবে, জায়গা রাখবে, যে আগে যাবে, এরকম। এই সাবিনা কিন্তু প্রচণ্ড এক্সট্রোভার্ট ছিল। মুসলিম মেয়ে বলেই যে চোখের সামনে ভেসে উঠবে খুব গোঁড়ামি ধর্মীয় মানসিকতার কোনো মেয়ে না, একদম না। প্রচণ্ড এক্সট্রোভার্ট মানসিকতার ছিল। সবার সঙ্গে মিশতে, গল্প করতে ভীষণ ভীষণ ভালোবাসতো। মানে চিন্তা করা যায় না, সবাইকে জমিয়ে মাতিয়ে রাখতো। তো সেই মেয়েটা আস্তে আস্তে তার মধ্যে যখন পরিবর্তন দেখা দিল, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকের চোখে ধরা দিয়েছিল, বিশেষ করে সুস্মিতাদির। এবার একটা সময় হঠাৎ কি হলো, 3-4 দিন ধরে ও আর আসে না। মানে সপ্তাহে তো 3 দিন ক্লাস থাকে, সেই 3 দিন এলো না। পরের সপ্তাহে আরও 3 দিন, তখনও এলো না। প্রায় দেখতে গেলে 2 সপ্তাহ পুরো কামাই। ও ভাবছে কি শরীর খারাপ নাকি, ফোন করলেও ফোন ধরছে না। কি মুশকিল, ওর বাড়ি চেনে, কিন্তু অতটাও যাতায়াত নেই যে দুম করে চলে যাওয়া যায়, সেরকমও আবার না। কিন্তু ভাবছে যে এই সপ্তাহ যদি না আসে তাহলে তো যাবই, কারণ ফোনও যখন ধরছে না, পড়াশোনাতে মন বসছে না সুস্মিতাদির। যে কি হলো, খুব কি শরীর খারাপ নাকি? ও শুনেছিল বাড়িতে একবার ওদের পরিবারে অনেকেরই, ওর জেঠুর মেয়ে সবার নাকি খুব ছট করে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। তো তা হঠাৎ করে আবার ওর আবার বিয়ে দিয়ে দিল না তো বাড়ির লোক, যে নানা রকমের চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। এইরকম কটা দিন যেতে 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 একদিনও সত্যি এলো। দেখে তো মনে হলো না খুব একটা অসুস্থ, নর্মালি লাগলো। তো ওকে দেখে সবাই যে কি ব্যাপার, এতদিন আসিসনি কেন, স্যারও বলছেন কেন আসনি। তখন বললো যে একটু শরীরটা ভালো ছিল না, ব্যাস এই একটা কথা, চুপ করে গেল। তো এক কথায় উত্তর দিয়ে বিষয়টা শেষ করে দেবার মেয়ে কিন্তু সে নয়, অথচ সে এত মানে অল্প কথা বলছে, বলতে গেলে কোনো সেরকমভাবে রেসপন্স করছে না কারুর কথায়। আর কেউ খাবার দিলে ও কারোর জন্য আর খাবার বানিয়ে আনছে না। ওকে কেউ চট করে কিছু যদি বাদাম বা এই জাতীয় কিছু দিতে আসে, একটু বাদাম আছে ব্যাগে খাবি, আগে যেমন যা দিত তাই নিত, দেখছে আর নিতে চাইছে না। তখন ভাবলো বাড়ি থেকে কি ওকে কেউ কিছু বলেছে, বা হয়তো পারিবারিক কোনো অশান্তির কারণে সেটা বন্ধুদের সামনে বলতে পারছে না। এবার সুস্মিতাদির মনের মধ্যে একটা দুঃখ কাজ করতে শুরু করলো, যে ওর সঙ্গে বন্ধুত্বটা বোধহয় আমার করা ঠিক হয়নি, বা হয়তো আমাকে সত্যিই এতদিনে
বন্ধু মনে করতে পারেনি, তাহলে তো আমাকে সব কথা বলতো, আমার কাছে লুকোবে কেন? এরকম নানা রকম মনের মধ্যে চলছিল বেশ কটা দিন ধরে। আরও একটি বিষয় ছিল এর মধ্যে, সাবিনা কিন্তু খুব ধনী পরিবারের মেয়ে ছিল। ওর বাবা কিন্তু আরবে খুব ভালো পজিশনে চাকরি করতেন বা ব্যবসা করতেন, যাই হোক আরবে থাকতেন মোট কথা। তো ওর একজন বড় দাদা ছিলেন, তিনিও খুব বড় ব্যবসায়ী, খুব মানে সচ্ছল পরিবার বলতে গেলে, বা ধনী পরিবার এটাও বলা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে গেলে সুস্মিতাদি বাবা খুব ছোট বয়সে মারা গেছেন। সুস্মিতাদির বোন আর সুস্মিতাদিকে ওর মা খুব কষ্ট করে বড় করেছেন। এখানে আরও একটি কথা বলার, সুস্মিতাদির বোন আর সাবিনাদির বোন ওরা আবার ক্লাস 10-এ তখন পড়তো, মানে অন্য ব্যাচে, এই স্যারের কাছেই পড়তে আসতো অন্য ব্যাচে। ওরা আবার দুজনে খুব বন্ধুত্ব, দিদিদের মধ্যে বন্ধুত্ব হয়, বোনেদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছিলো। তো যতদিন ও আসেনি সেই সময়টা জিজ্ঞেস করেছিল বোনকে দিয়ে যে তোর বোনকে জিজ্ঞেস করিস তো ওর দিদির কেমন আছে, শরীর টরীর খারাপ বা কিছু। তখন আবার ওর বোনও একদিন এসেছিল, তারপর থেকে ওর বোনও কিছুদিন আসা বন্ধ করে দিয়েছিল। তখন সবার ডাউট হয়েছিল যে হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হতেই পারে, দিদিও আসছে না বোনও আসছে না, এটা কীভাবে সম্ভব। এরকম একদিন সুস্মিতাদি ভাবছে যে আমি হয়তো গরিব, এখন হয়তো প্রথমে হয়তো ভালোভাবে মিশেছে, এখন হয়তো ওর মনে হয়েছে আমি গরিব, আমার সঙ্গে মেশার দরকার নেই, বা আমি ওর স্ট্যান্ডার্ডে বিলং করি না, কিছু হয়তো ভেবেছে, তাই আমাকে অ্যাভয়েড করছে। তাই নিশ্চয়ই কিছু না কিছু তো বাড়িতে হয়েছিল, অসুস্থ তো দেখে মনে হচ্ছে না, তাহলে আমাকে বলছি না মানে আমাকে সেই জায়গায় ও ফেলে না। এরকমই হতে হতে তবুও বন্ধুত্ব বারবার মনে পড়ছে, অত সুন্দর সময় কাটিয়েছি আমরা, এত তাড়াতাড়ি বন্ধুত্বটা ভেঙে দেবো। সুস্মিতি বললো যে একবার ট্রাই করে দেখি যে সত্যি সত্যি আমাকে এখনও বন্ধুত্ব ভাবে না, ক্লাসে বা দেখা হলে যে একটা কথায় দু কথায় ব্যাপারটা মিটিয়ে নেয়, বেশি সে আগের মতো গল্প করে না, সেই ব্যাপারটা সব থেকে ওকে বেশি হার্ট করছিল। সাবিনা চিলি চিকেন রান্না করতে এবং চিলি চিকেন খেতে দুটোই খুব ভালোবাসত। তো একদিন চিলি চিকেন করে কৌটো করে নিয়ে গেছে, ওকে দিয়েছে। অন্য সময় কি করতো, ওরা একে অপরকে যখন খাবার দিত টিফিন কৌটো করে, প্রত্যেকে ওর খাবারটা ওর বাড়িতে এনে খেত সবার সঙ্গে ভাগ করে, আবার ও তাই নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ভাগ করে খেত। ন্যাচারালি কোচিংয়ে বসে তো কোনো খাবার খাওয়া যায় না, আবার পরের দিন কৌটোটা ফেরত দিত আবার একটা কিছু খাবার দিয়ে, এরকমই ওদের মধ্যে চলতে থাকতো। কিন্তু এই দিনকে ওর হাতে সাবিনার হাতে যেই দিতে গেছে কৌটোটা, সাবিনা সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ দে 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 বলে গন্ধটা শুকে বললো চিলি চিকেন, বলে হ্যাঁ হ্যাঁ। ও ব্যাগে ঢুকিয়ে নেওয়ার বদলে কি করলো, কৌটোটা খুলে হাত ঢুকিয়ে অদ্ভুতভাবে খেতে শুরু করে দিল। এবার ও দেখছে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে, সবে কোচিংয়ের মানে স্যার ছুটি দিয়েছেন, মানে বুঝতে পারছো তোমরা, স্টুডেন্টরা সাইকেল নিয়ে বেরোচ্ছে, কেউ দাঁড়িয়ে রাস্তায় কথা বলছে, প্লাস রাস্তায় প্রচুর লোক যাচ্ছে। ওই রকম সময় এত অদ্ভুতভাবে ও চিকেনটা খাচ্ছিল যে রাস্তার অচেনা লোকেরাও ওকে তাকাতে তাকাতে যাচ্ছিল। একেতে সাবিনা ছিল একদম যাকে বলে ডাক সাইডে সুন্দরী, রাস্তায় বেরোলে এমনি লোকে ওর দিকে তাকিয়ে দেখতো। তার উপরে অদ্ভুতভাবে ওই খাওয়ার মানে সুস্মিতাদি লজ্জায় পড়ে গেছে, ভাবছে যে একে না এভাবে, এ যদি এরমভাবে খাবে জানলে আমি রাস্তায় দিতাম না, বলতাম এটা নে ধর বাড়ি গিয়ে খা, কিন্তু কোনোদিন এরকম কাণ্ড করেনি। হঠাৎ কি হলো, খুব লজ্জায় পড়ে গেছেন। তারপরে ওইখানেই জল চাইলো, টিফিন কৌটোর মধ্যে হাত ধুয়ে মুখ টুক ধুয়ে মানে এটা নোংরা করে খাবারটা খেলো, যেটা সাবিনা কোনো দিন করে না, প্রচণ্ড পরিষ্কার। আর খুব একটা ওর বাড়ির মধ্যেও একবার ওরা গেছিলো, প্রচণ্ড একটা শিল্পকলার একটা চতুর্দিকে সাজানো গোছানো একদম ঝাঁ চকচকে ব্যাপার। সেই মেয়ে এরকম করছে, প্রথম একটা মনে কাঁটা ফুটলো যে তাহলে এতদিন যা ভাবছিলাম তা কি নয়, সাবিনার কি কোনো মাথার গোলমাল দেখা দিয়েছে, কেন এইরকম চোখ টোক বার করে এইভাবে কে মাংস খায়, এ তো যে জীবনে কোনোদিন খায়নি সেও এইভাবে খাবে না। রাস্তার লোকেরা দেখছে কি অবস্থা, বাটিটা নিয়ে চলে এলো, কৌটোটা নিয়ে চলে এলো। পরের দিন আবার বলছে কিছু এনেছিস, বলে না। তারপর বললো যে নিরামিষ কিছু দিবি না, আমিষ যদি কিছু থাকে তাহলে দিবি। কথাবার্তাগুলো কেন একটু পাল্টে পাল্টে গেছে। ওর উপর যে রাগটা তৈরি হয়েছিল সেই রাগটা কিন্তু আর মনের ভেতর কাজ করছে না, এখন কিন্তু বন্ধুর মাথাটা গোলমাল হয়ে গেল না, তো এই ভয়টাই বেশি কাজ করছিল। তো এরকম কয়েকটা দিন যাওয়ার পর থেকে আবার 2-3 দিন হয়ে গেল, আবার সেই পড়তে আসে না।
এবার ওর মনে একটু সাহস হলো, আগেরবার যেমন একদম কিছু ক্লু পাচ্ছিল না, এবারে বললো তাহলে যাই। দিয়ে ও আরও দুজন মেয়েকে নিয়ে কোচিং শেষ করে স্যারকে বললো যে স্যার একবার ওর খবর নিয়ে এসো বাড়ি গিয়ে, কারণ ও না আসলে ফোনও ধরে না। স্যার বললো হ্যাঁ খবর নাও, দেখো বারবার কেন এরম কামাই করছে। ওর বাড়িতে গেল। আগে আগে যখন এক দুবারই গেছে, ন্যাচারালি খুব বারবার যায়নি, কিন্তু বন্ধুদের দেখলে একদম যেন মানে বিগলিত হয়ে পড়তো। আজকে যখন ওরা দুজন তিনজন বন্ধু মিলে গেছে, কাউকে দেখে কোনো রিয়াকশন দেখা গেল না, যেন মনে হয় তারা না এলেই ভালো। তো ওদের দেখে রীতিমতো ঘরে ঢুকে চলে গেল। ওরা তো বেশ অপমানিত বোধ করলো। সাবিনার মা ওদের দেখে শরবত দিলেন, কিছু খাবার দাবার দিলেন। ও বললো আমরা কিছু খাবো না, ওর শরীর আবার খারাপ হলো কিনা তাই জানতে এসেছিলাম। সাবিনার মা বুঝতে পারলেন বিষয়টা, বললেন তোমরা মন খারাপ করো না, ইদানিং এরকম হয়েছে, হঠাৎ কোথা থেকে যে কি হলো। হ্যাঁ যখন ও যায়নি মাঝখানে আমি স্যারকে বলেছিলাম ওর একটু শরীরই খারাপ, কিন্তু কি বলবো, কি থেকে কি দুদিন টানা বমি করলো, তারপর নিজের ঘরে চুপচাপ দরজা দিয়ে বসে থাকে, কখনো কখনো বেরোয়, কখনো কখনো আবোল তাবোল কথা বলে, এরকম চলতেই আছে। আমরা রীতিমতো ওকে নিয়ে হয়রান হয়ে পড়ছি, কি যে করবো না আমরা বুঝতে পারছি না, তোমরা বাবা কিছু মনে করো না। বলো না। তারপর ওরা বাড়ি চলে এলো। তবে সেদিন আরও একটি বিষয় মাসিমা ওদেরকে বলেছিলেন। বললেন আমি একটা অদ্ভুত বিষয় কদিন আগে খেয়াল করেছি জানো। বলে কীরকম? বললো দরজা বন্ধ করে প্রায় দিন, এখন ওর নিজস্ব রুম ছিল, অনেক দিনই নিজের আলাদা রুমে থাকেও, কিন্তু কোনোদিন ওইভাবে দরজা বন্ধ করে রাখা, কেউ ডাকলে না খোলা, এরকমগুলো করতো না। বাড়িতে ম্যাক্সিমাম সময় আমি, ওর বোন আর ওর বৌদি, মানে মেয়েরাই থাকি, পুরুষ মানুষ থাকে না বললেই চলে, কিন্তু দরজা মোটামুটি ভেজানো থাকে, এরকম ছিটকিনি কখনো দিয়ে রাখে না। ছিটকিনি দিয়ে রেখেছে, দরজা খুলতে চায় না, অথচ ভেতর থেকে গুজগুজ গুজগুজ করে কথা বলার আওয়াজ আসে। তো আমি ভাবলাম হয়তো কোনো ছেলে টেলেকে ফোন করে বা কিছু। ওর বোনকে বললাম, ওর বোন বলে যে দিদি তো এক একটা সময় আমাকেও ঘর থেকে বার করে দেয়, ওর ঘরে গেলে বার করে দিয়ে কথা বলে, মনে হয় মা ফোনে কথা বলে। ওর মা তাই বুঝলেন, বোধহয় ফোনেই কথা বলে, নিশ্চয়ই কোনো বাজে ছেলের খপ্পরে পড়েছে, এ তো মহা মুশকিল, একেতে বাবা ওখানে থাকে না বাইরে থাকে। কি করলো, ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল। ওই যে সময় প্রথমবার কামাই করেছিল সেই সময় না, দ্বিতীয়বার এরকম জিনিস ওনারা দেখেছেন আর কি। যদি একটা মেয়ে কোনো কারোর সঙ্গে কথা বলে, তার থেকে যদি ফোনটা কেড়ে নেওয়া হয়, তার মধ্যে একটা কিছু তো বিচলিত ভাব বা কিছু দেখা যাবে। ফোন কেড়ে নেওয়ার পর তার মধ্যে কোনো যেন হেলদোল দেখা গেল না, যেন কোনো কিছু এসেই জানে না, যেন ফোন নিচ্ছ ঠিক আছে নিয়ে নাও কি আছে, এরকম একটা ব্যাপার। ফোন কেড়ে নেওয়ার পরও কিন্তু মেয়ে শোধরায় না, সেই দরজা বন্ধ করে কিরম যেন গুজগুজ গুজগুজ কথা বলে। আর দরজা সবসময় ছিটকিনি দেওয়া থাকে, যে দরজা খুলে যে মা দেখবে কি করছে, কার সঙ্গে কথা বলছে, কিচ্ছু না। এরকম সময় ওর মা একদিন, এই বলে না 10 দিনের একদিন কারোর না কারোর চোখে পড়ে, বলছেন একদিন দরজাটা বোধহয় বন্ধ করতে ভুলে গেছিল, রাত্রির বেলা, তখন প্রায় 9টা-10টা বেজে গেছে। মেয়ের ওই রূপ দেখে আমি আকাশ থেকে পড়লাম, আমি চোখে দেখে বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে একটা ভালো শাড়ি পরেছে, সেটা সমস্যা না, নতুন বউয়ের মতো সেজেছে, আমাদের ঘরের বউ না, হিন্দু বউদের মতো, কপালে লাল টিপ, মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা, সে যে নতুন বউয়ের মতো ড্রেসিং টেবিলের সামনে বসে আছে আর নিজের সঙ্গে বিড়বিড় করে নিজের আয়নায় নিজের মুখ দেখে কথা বলছে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হলো ওর মুখের আকৃতি যেন পাল্টে গেছে, যেন মনে হচ্ছে এই মেয়ে আমার মেয়ে না অন্য কেউ। মুখের মানে কথা বলছে, মুখে চোখের দৃষ্টি, মুখের ভাব ভঙ্গি এত পরিবর্তন যে ওর মায়ের বুক কেঁপে উঠল। ভাবলো যে এই নিশ্চয়ই মেয়ের কোনো মাথার রোগ দেখা দিয়েছে। ওনারা শিক্ষিত পরিবার, প্রথমেই তান্ত্রিক গুণী না করে ওনারা নিয়ে ছুটলেন সাইকিয়াট্রিস্টের কাছে। কয়েক মাস সেখানে চিকিৎসা চলল, উন্নতি তো হলো না, উল্টে ওষুধের থেকে কিছু উল্টো রিয়াকশান দেখা গেল। তারপরে ওদেরই মধ্যে একজনকে ওদের পরিবারের মধ্যে বলেছিলেন যে এরকম কোন একটা মাজারের কথা, যেখানে নিয়ে যাও, উনি খুব ভালো পীর আছেন, উনি ঝেড়ে টেড়ে দিলে ঠিক হয়ে যাবে। সেই পীরের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সমস্ত কিছু দেখে টেকে বললেন এ তো ভয়ঙ্কর ব্যাপার। বললে কি?
বললো আমি আরও একদিন ওকে নিয়ে আসো, সেদিন আমি পুরোটা বলে দেবো। আরও একদিন ওকে নিয়ে যাওয়া হলো, পীর আলাদা করে ওকে বসিয়ে রেখে অনেকক্ষণ ধরে অনেক মন্ত্রতন্ত্র পড়ে অনেক কিছু জানার চেষ্টা করলো। তারপর বললো ওকে অন্য জায়গায় নিয়ে যাও, আমি তোমাদেরকে বলছি। বললো কি জানতে পারলেন? বললো দেখো তোমার মেয়ে এগুলো কোনো মাথার রোগ থেকে করছে না, তাই ডাক্তারের ওষুধে কাজ তো হবে না, উল্টে শরীরে অন্য রিয়াকশান দেখা দেবে, সেটাই স্বাভাবিক। ওকে জিনে ধরেছে। বলছে জিনে? এবার তান্ত্রিক বলুন বা গুণিন, তারা তো এই ধরনের কথাই বলে, লোকেরা চট করে এনাদেরকে বিশ্বাস করতে চায় না। বললেন জিন? শহরের মধ্যে জিন কোত্থেকে আসবে? তখন সেই বাবাজি খুব ক্ষেপে গেলেন যে কে বলেছে তোমাকে জিন শুধু জলে জঙ্গলে বনে বাজারে গ্রামগঞ্জে থাকে? জিন কি তোমাদেরকে বলে গেছে? এনারা চুপ করে গেলেন। তারপর দেখলেন ওকে বলছেন যে একদিন ও চুল খোলা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল দুপুরবেলায়, সে কলেজ থেকে ফিরছিল না স্কুল থেকে না পড়তে থেকে, সে আমি বলতে পারবো না। চুল ওর খোলা ছিল, মাথায় কোনো ঢাকাও ছিল না। সেই সময় একটা জিন, আর মেয়েটি অত্যন্ত সুন্দরী, আমি আগেই বলেছি, ও জিনের ওকে খুব পছন্দ হয়। সেই থেকে জিন ওকে ধরেছে, এবং তার জন্য ও যে কয়েকদিন বমি করেছিল, ওটা অসুস্থ হয়েছিল, সেটা শরীরের কোনো গোলমালের জন্য না, ওই জিন ওকে ধরেছিল। আর জিনটার সঙ্গে কথা বলে যা বুঝলাম, আমি তো ওর সঙ্গে না, আমি জিনের সঙ্গে আজকে কথা বললাম। জিন যে ধরেছে আমি প্রথম দিনই বুঝে গেছি। আজকে আমি জিনটার সঙ্গে কথা বলে জানতে চাইলাম যে জিনটা কি চায়, কেন ছাড়ছে না। বলল জিন পরিষ্কার বলেছে আমি ছেড়ে যাব না, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওর সঙ্গেই থাকবো, ওর লেখাপড়া করুক, সাজ গোজো যা চায় আমি সব কিছু এনে দেবো, কিন্তু ওকে ছাড়বো না, আমি ওকে সারা জীবন আমার সঙ্গে থাকতে হবে। এই হলো কথা, এমনি এছাড়া আর কোনো ক্ষতি করব না। তো এটাতে তো খুব মুশকিলের বিষয়। কোন মা বাবা চায় যে মেয়ে এরকম একটা জিন ভূত হোক যাই হোক তার সঙ্গে থাকুক? তো বাড়িতে ওর বাবাকে সব বলা হয়েছিল, ওর বাবা বললে তো সঙ্গে সঙ্গে আসতে পারেন না, তাও সময় করে ওর বাবাও চলে এলেন। এসে বাড়ির সবাই মিলে বসে, এবং ওই গুণিন যিনি ছিলেন পীর বাবা, তার সঙ্গে কথাবার্তা বলে একটা ডিসিশন নেওয়া গেলো যে একটা রাস্তা দেখতে পারো, ট্রাই করে ওকে একবার বিয়ে দিয়ে দেখতে পারো। অনেক সময় এই ধরনের জিনেরা বিবাহিত মেয়েদের কাছে আর আসতে চায় না, অবিবাহিত মেয়েদেরকে এরা বেশি পছন্দ করে। বললো তাহলে তো ভালোই, বিবাহিত হয়ে গেলে তো তাহলে নিশ্চয়ই জিন ছেড়ে দেবে। বলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে, সম্ভাবনা আছে। বলছে ব্যাস সম্ভাবনা আছে যখন আমরা পাত্র দেখতে শুরু করি। ওরা ওদের মতন পাত্র দেখা শুরু করে দিলেন। তখন মেয়েটির মোটামুটি 18 বছর পা দিয়েছে, আর বিয়ের কোনো বাধা নেই। দেখাশোনা শুরু হলো, ক্লাস 12-এ উঠে গেছে, কিন্তু একটু যেন এলোমেলো খামখেয়ালি গোছের থাকে, আর সেভাবে কারোর সঙ্গে মেশে না। আর আগেই বলেছি ওর একটু অনেকটা পরিবর্তন দেখা গেছে, পুরোপুরি ইন্ট্রোভার্ট হয়ে গেছে। মনেই হয় না যে এই মেয়েটা একটা সময় সবার সঙ্গে অত হৈ হৈ করে গল্প করতো, কথা বলতো। তবে বিয়ের যোগাযোগ করতে করতে আর একটা জিনিস হলো, ও যখন নিচু ক্লাসে পড়তো, মোটামুটি 9-10-এর সময়, তখন অঙ্ক করাতেন একজন অল্প বয়সী ছেলে। সেই ছেলেটি এমএসসি করছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওই সময়। তো সে এসে ওকে অঙ্ক করিয়ে যেত। সেই ছেলেটি আবার ওকে খুব মনে মনে পছন্দ করতো। তো এই রকম যখন বিয়ের কথাবার্তা চলছে, তো ছেলেটিও বিয়ের প্রস্তাব পাঠায় কাউকে দিয়ে। তো ছেলেটি হিন্দু, কিন্তু এরা এসব দেখেননি, এরা অনেক উচ্চ মানসিকতার মানুষ। দেখলেন ছেলেটি ভালো, বংশ ভালো, খুব পরবর্তীকালে প্রফেসরও হয়ে যাবে, অনেক দূর এগিয়ে গেছে লেখাপড়ার জগতে, তাহলে এর সঙ্গে বিয়ে দেওয়া। আর এদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, মেয়েটা ভালো থাকলেই হলো। আর এরম জিনের বিষয় জানতে পারলে যে কোনো ছেলে চট করে তো কোনো ছেলে বিয়ে করতে রাজি হবে না। এই যখন নিজে থেকে চাইছে বিয়ে করতে, আর সব কিছু জেনে, এমন না তাকে অন্ধকারে রেখে বিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো কোনো সমস্যা নেই। বিয়ে হয়ে গেল। বিয়ের 3-4 দিন 5 দিন সব কিছু ঠিক ছিল, সপ্তাহখানেক মোটামুটি বলা যায় ঠিক ছিল। তারপর থেকে শুরু হলো একটা অন্য সমস্যা বলতে, সাবিনা কিছুতেই তার স্বামীকে তার ঘরে আসতে দেয় না। স্বামীকে আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছিস, নিজেও স্বামীর ঘরে যায় না, স্বামীকেও নিজের ঘরে আসতে দেয় না। হ্যাঁ, বাড়িতে রান্না বান্না সংসারের কাজকর্ম টুকটাক, সেই ছেলেটিরও অবস্থা যথেষ্ট ভালো,
লোকজনও ছিল কাজকর্ম করা, তবু যেটুকু বাড়ির বউ হিসাবে কর্তব্য, একটা হিন্দু পরিবারে গিয়ে মানিয়ে নেওয়া, সব কিছু করা, সবই করতো, কোনোদিন তাদের কোনো ত্রুটি রাখেনি। কিন্তু স্বামীর সঙ্গে একটা স্ত্রীর যে সম্পর্ক থাকে, আশা করি তোমরা বুঝতে পারছো, সেই সমস্ত কোনো কিছুতে তার কোনো আগ্রহ ছিল না। এবং স্বামী যদি এমনি হেসে এমনি কথা বলার জন্য হাতটা এসে ধরে, তাতেও তার বিরক্ত লাগতো। একদম মানে পরপুরুষের মতো ব্যবহার করতো। এই যাও, আমার হাত ধরলে কেন, দূর থেকে দাঁড়িয়ে কথা বলো, মেয়েদের এত কাছে এসে কথা বলার কি। তো হাজব্যান্ড অবাক হয়ে যেত, এই আবার কি। আর আমি তো আগে চিনতাম, ও তো এরকম টাইপের তো কোনোদিন ওকে মনে হয়নি। টানা 3-4 মাস এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে ছেলেটিও কাটিয়েছে। কিন্তু যেহেতু এছাড়া কোনো স্বামীকে অপমান করা, কোনো কটু কথা বলা বা তার পরিবারকে অপমান করা, সেসব কিন্তু সে কিচ্ছু করতো না। এছাড়া যাবতীয় যে যা বলতো, সবার সঙ্গে ভালো ব্যবহার রাখা, সব কিছু সে করতো। তাই একটা ডিভোর্স কিভাবে মানুষ দেবে, একটা তো কোনো গ্রাউন্ড চাই, বউ এরকম। আর এগুলো তো বললে তো সমাজে লোকে কি বলবে। কিন্তু এরপর থেকে হঠাৎ আস্তে আস্তে সাবিনার শরীরটা শুকিয়ে যেতে লাগলো। এত অসুস্থ হলো, চোখ টোক ঢুকে গিয়ে চোখের তলায় কালি। এতদিন ছেলেটি ওর কোনো পরিবারে কোনো রকম নালিশ করেনি, কিন্তু যখন দেখলো যে সাবিনা অসুস্থ হয়ে যাচ্ছে, চোখ টোক ঢুকে যাচ্ছে, ও তো বুঝতে পেরে গেছিলো আগে থেকেই যে এটা স্বাভাবিক ব্যবহার না, কোনো কিছু বিষয় আছে। জিনের বিষয়টা আগে শুনেছিল, কিন্তু ন্যাচারালি সায়েন্স নিয়ে পড়া ছেলে আজকের যুগে কী জিনে বিশ্বাস করবে। চট করে কে বিশ্বাস করে বলুন, আমি আপনি থোড়িই না করি, সেও করেনি। কিন্তু ওর আচার ব্যবহার থেকে তো তখন তার সন্দেহ শুরু হয়েছিল। তখন বাড়িতে জানালো যে এরম এরম বিষয়, পুরো বিষয়টা তার বাড়িতে গিয়ে জানালো। তারা বললো যে আমরা তো ভেবেছিলাম বিয়ের পর ঠিক হয়ে যাবে, এই তো মহা মুশকিল। আবারও সেই গুণিনের কাছে যাওয়া হলো, যে সে জিনটা তো বলেছিল ওকে এমনি কোনো ক্ষতি করবে না, তাহলে শরীরের এই অবস্থা হচ্ছে কেন, এত অসুস্থ হয়ে পড়ছে, চোখ টোক ঢুকে যাচ্ছে, ওজন কম, প্রতিদিন যেন মনে হচ্ছে ওজনটা আস্তে আস্তে কমছে, অদ্ভুত একটা রুগ্ন কঙ্গালসার চেহারা হয়ে যাচ্ছে কেন। গুণিন আবারও তার বল প্রয়োগ করে জানতে পারলেন যে সেই জিনটা ওকে ছাড়তে তো চায় না, এবং ওর যে বিয়ে দেওয়া হয়েছে সেই জিনটাকে না জানিয়ে, এবং সেই স্বামী যে ওর সঙ্গে স্বাভাবিকভাবে সম্পর্ক তৈরি করতে চাইছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাইছে, সমস্ত কিছুতে সেই জিনের আপত্তি। জিনের বক্তব্য, সাবিনা আমার ওয়াইফ, তাহলে আবার একটা মেয়ের দ্বিতীয়বার কেন তোমরা বিয়ে দিয়েছো। তখন গুণিন তার মন্ত্র বল প্রয়োগ করে বলে, তুমি এখান থেকে ছেড়ে চলে যাও। বলে, আমি তো ছেড়ে যাব না, দুটো রাস্তা আছে। আমি যদি ছেড়ে যাই, আমি চলে যাবার 3 মাসের মধ্যে, একদম গুনে গুনে 90 দিন, 91তম দিনে এসে আমি সাবিনাকে নিয়ে আমার দেশে চলে যাব, মানে ওরা যেখানে থাকে আর কি। বলে, এটা তো অসম্ভব, এটা তুমি বাজে কথা বলছো। তখন গুণিন এভাবেই কথা বলে ওদের সঙ্গে। তখন গুণিনকে বললো, আর রাস্তা কি এছাড়া অপশান? বলে, এছাড়া আর একটা রাস্তা আছে, ওর যে স্বামী এখন, তাকে আমাকে মেনে নিয়েই সংসার করতে হবে, আমাকে বাদ দিয়ে না। যেমন এখন চলছে তেমন চলবে, তাহলে ওর শরীর রুগ্ন হওয়া বা কিচ্ছু হবে না। কিন্তু যত ওর সঙ্গে কথা বলতে আসবে, ওর কাছাকাছি আসতে চাইবে, সেটা আমি দেখলে কিন্তু আমি সাবিনাকে কষ্ট দেব, এ তো মহা মুশকিল। কিন্তু গুণিন বললেন, ঠিক আছে তুমি চলে যাও, কি তুমি নিয়ে যেতে পারো, কি পারো আমি দেখে নেবো। তো সেই গুণিন কিন্তু সাবিনাকে কবচও দিলেন, সব কিছু করলেন। হঠাৎই 1 সপ্তাহের মধ্যে সাবিনা একদম পুরো সুস্থ হয়ে গেল। এই সুস্থ মানে একদম বিয়ের আগে যখন সেই বন্ধুদের জন্য খাবার বানিয়ে নিয়ে যেত, সেই সময়কার মতো সুস্থ, সবার সঙ্গে ওই ওই করে গল্প করা, সেই প্রাণোচ্ছল মেয়েটা যেন মনে হয় কেউ বন্দি করে রেখেছিল, হঠাৎ করে চলে এসেছে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, বন্ধুরা যারা, প্রত্যেকে প্রচণ্ড খুশি। ঠিক 3 মাস খুব ভালো ওরা জীবন কাটিয়েছে। ওরা হানিমুনে গেছে, ওরা দিল্লির নিজামুদ্দিনে যেমন গেছে, আবার পুরীতেও গেছে, তেমন আবার দার্জিলিং, সমস্ত জায়গায় ঘুরেছে ওইটুকু অল্প দিনের জন্য, কারণ বিয়ের পর 4-5 মাস তো এইরকম জিনের জন্য কেটে গেছে। ঠিক 3 মাস কভার হলো। একদিন রবিবার ছিল, ওর হাজব্যান্ডের ছুটি, বাড়িতে আছে। তো সেদিনকে ও তো রান্নাবান্না করতে ভালোবাসতো, আগেই বলেছি। সেদিনকে মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই করা, চিলি চিকেন, এগুলো খুব বানিয়েছিল। সকাল থেকে জলখাবার 2-1 জন খেতেও এসেছিল বাড়িতে, অনুষ্ঠান কিছু না, এমনি। তো
তারপরে দুপুরবেলা দেখলো যে খাওয়া দাওয়া সেরকম করলো না, বিছানায় গিয়ে শুয়ে পড়লো। হাজব্যান্ড বলল যে তুমি এত রান্না করতে গেলে ঝোঁকের বসে দেখো শরীরটা এখন খারাপ লাগছে, বা ও হয়তো ভাবলো যে কোনো এতগুলো খেয়ে গুরু পাক, একটু সময় গরমের কাল ছিল, গ্যাস হয়ে গেছে নাকি, এরকম যেমন বাড়িতে আমরা বলি। তখন সাবিনা বলে না না কিচ্ছু না, আমি একটু রেস্ট নিচ্ছি, একটা হজমের বড়ি খেয়ে শুই, আবার কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবে, মাথাটা একটু ধরে আছে, একটু শরীরটা আনচান করছে। বলো ওই তো তাহলে তোমার বদহজম হয়েছে, খাওয়া দাওয়াগুলো সহ্য হয়নি। তো স্ত্রীকে ওষুধ দিয়ে সে জল টল খেলো, তাকে শুয়ে দিল যে তুমি একটু শুয়ে থাকো, আর রান্না বান্নার দিকে এখন কটা দিন আর যেতে হবে না, রেস্ট করো, যা যেমন যা রান্না বাড়ি রান্নার যে করে সে করুক, তোমাকে তো ঝোঁকের বসে এত রান্না একসঙ্গে করতে হবে না। এই বলে ওর হাজব্যান্ড ওয়াইফকে বলেই যে তা আমি একটু বন্ধুদের সঙ্গে একটুখানি ক্লাব থেকে ঘুরে আসি, তাস তো রবিবার দিন খেলে, বলে হ্যাঁ তুমি যাও, আমি শুয়ে আছি। চলে কিছুক্ষণ টিভি চালিয়ে, ওর ঘরেই টিভি চালিয়ে টিভি দেখছিল। তো টিভির আওয়াজটা সাবিনার ভাল লাগছিল না, বললো টিভিটা বন্ধ করে দাও। তখন বলো তুমি ঠিক আছে? বলে আমি একটু ঠিক আছি। বলে তাহলে আমি ক্লাবে যাই, তাস খেলে আসি। বলে হ্যাঁ দাও যাও। বলে আমি তাড়াতাড়ি চলে আসবো, তোমার শরীর খারাপ, আর খুব যদি প্রবলেম হয় অবশ্যই ফোন করো, ফোনটা পাশে নিয়ে শো। সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে হাজব্যান্ড গেল তাস খেলতে। বেশিক্ষণ যায়ও নি, মনটা বসছিল না। দেখে এলাম শরীরটা খারাপ, যদি মাথাটা ঘুরে যায়, যদি ফোন টোন না করতে পারে, তাড়াতাড়ি বেরিয়ে চলেও এলো। বন্ধুদেরকে বলো তোরা খেল, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি এসে ঢুকেছে, রুমে এসে দেখছে ও শুয়ে আছে। এবারও শুয়ে থাকাটা দেখে একটু কেন সন্দেহ হলো যে এরমভাবে শুয়ে আছে কেন। গায়ে হাত দিয়ে সাংঘাতিক অবস্থা, রীতিমতো ঠান্ডা পাথর হয়ে আছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হলো। ডাক্তারবাবু এসে বললেন সাবিনা প্রায় ঘন্টা 5 আগে মারা গেছে, নাহলে বডি এত পাথরের মতো ভারী আর ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা গেলে। বললো আমি তো বেশিক্ষণ যাইনি, আমি ক্লাবে গেলাম আর চলে এলাম। আমার বাড়ির অন্য সদস্যরাও আজও কতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল, টিভি চালিয়েছিলাম, বলো টিভি বন্ধ করুক। মানে ডাক্তারবাবু যে টাইমটা দিচ্ছেন তাতে যে সময় ও রান্না বান্নাগুলো করেছে সেই টাইমেই নাকি ওর ডেথ হয়ে গেছে। কিভাবে সম্ভব? ডেথ হয়ে গেলে সে রান্না বান্না করা, সবাইকে পরিবেশন করা নিজে হাতে কিভাবে করলো? এই রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি। কিন্তু ওর শরীরে দেখে, মৃত শরীর দেখে ডাক্তারবাবু বললেন এ ঘন্টা 5 আগে মারা গেছে, সদ্য মারা যায়নি। যাই হোক, কিছু করার নেই। সাবিনার পরিবারকে খবর দেওয়া হলো, তার দেহ সংস্কার করা হলো, যা যা করণীয়। তার পরিবারের লোকেরা কোনো রকম পুলিশে জানানো বা কোনো কিচ্ছু করেনি, কারণ জানতে তার জামাই নির্দোষ। এই জিনের বিষয়টা তারা জানতেন, বরং জানতেও জামাই বিজ্ঞান মনস্ক, জিনের বিষয়টা মানছে না, ভাবছে এটা কোনো অসুস্থতা। কিন্তু রীতিমতো মেয়েটির সঙ্গে সে সংগ্রাম করে গেছে, এক মুহূর্ত স্ত্রীকে কিন্তু সে ছেড়ে দেয়নি। জিন টিন সমস্ত কিছু শুদ্ধ, সে মানুক চাই না মানুক, সমস্ত কিছু শুদ্ধ স্ত্রীকে কিন্তু সে আপন করে নিয়েছিল। কখনো তাকে ছোট করা বা তার পরিবারকে কথা শোনানো, নাথিং, কোনোদিন কিছু করেনি। তো সেই জামাইয়ের প্রতি কি আর দোষ দেবে তাকে? তো এরকমই সময় কেটে গেল, অনেক বছর এখন কেটে গেছে। বর্তমান বলতে গেলে সাবিনা তো বহুদিন আগে মারা গেছে। আজও কলকাতায় থাকলে বন্ধুরা সাবিনার মৃত্যুদিন বা জন্মদিনে ওর ওই শ্বশুর বাড়িতে যায়, সেখানে কেক কাটা হয়, দুস্থ বাচ্চাদের খাওয়ানো হয়, আজও হয়। তার স্বামী কোনো বিয়ে থা করেনি, পড়াশুনো, কিছু বইপত্র লেখালেখি এসব নিয়ে এসে থাকে। সাবিনার চলে যাওয়াটা বলছে আমার স্ত্রী একজনই হয়, স্ত্রী কি সবাইকে মানা যায়? ওই ছিল, ওকে আমি পেয়েছিলাম, জীবনে পাবো কোনো দিন ভাবিনি, কারণ আমাদের ধর্ম আলাদা ছিল। দুটো বিধর্মী হয়েও, মানে আলাদা ধর্মের মানুষ হয়ে যে একে অপরকে আমরা পাবো, আমাদের বিয়ে হবে, সংসার হবে, তাই তো আমি কখনো ভাবিনি। ঈশ্বর যখন আমাকে সেই দিনটা দেখতে দিয়েছে, আর আমি নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না। তো আজকের দিনে অনেক দিন হয়ে গেছে, কিন্তু সাবিনা মারা গেছে 10-12 বছরের বেশি তো কম হবে না। আজও স্ত্রীর স্মৃতি আগলেই তিনি বেঁচে আছেন এবং বাকি জীবনটা এভাবেই থাকবেন। 10-12 বছরের হয়তো আরও একটু বেশি হবে, সাবিনা মারা গেছে। এই ছিল ঘটনা বন্ধুরা। একটা জিন পুরোপুরি 1 বছরও তাদের সংসার করতে দিল না, 1 বছর হওয়ার আগেই মারা গেছে সাবিনা।
এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্টেও তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি। আগের দিন কমেন্ট করেছেন ব্রততী ঘোষাল, লিখেছেন অনেক দিন পর সুন্দর একটা গল্প শুনলাম, চমৎকার লেখনী, তোমার পাঠও কৃত্রিমতা বর্জিত অনবদ্য। থ্যাংক ইউ সো মাচ। তবুও বলবো রত্নাদি ঘটনাটাকে গল্পের আকারে লিখেছেন, এটা একদম সত্যি ঘটনা। আরও একজন কমেন্ট করেছেন যে এটা তো গল্প লিখতে পারতেন, ঘটনা কেন বলছেন। দেখুন, আমরা মিথ্যে বলে আপনাদেরকে কোনো কিছু শোনাতে চাই না। অলৌকিক জোনে কিন্তু প্রথম দিকে প্রচুর গল্প পাঠ করা হয়েছে যা সম্পূর্ণ কাল্পনিক, তখন কিন্তু আমি এটা কাহিনী বলেই দিয়েছিলাম। আজকে আমাদের কাছে সত্য ঘটনা প্রচুর বন্ধুরা পাঠাচ্ছেন, সেই সত্য ঘটনাই আজকে আমি পাঠ করি। গল্প পাঠ করা হয় না বললেই চলে। যদি কোনো দিন পাঠ করা হয় তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে। বিষয়টা এটাই, আমি আগের দিনও বলেছি, একটু ক্লিয়ার করতে চাই সবার জন্য। রত্নাদি হলেন খুব উন্নত মানের লেখিকা। তার লেখা এত সুন্দর, একটা ছোট ঘটনা উনি আমাকে বলেছেন, ওনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। মেয়েটির যে জাতিস্বরের ঘটনাটা একদম সত্যি ঘটনা, এবং উনি তাদের পরিবারের কোনো আপত্তি না থাকলে বাড়ির অ্যাড্রেস সব বলে দিতে পারেন, যে বহরমপুরে কোন বাড়িতে তারা ছিল, কি বিষয়, কোন বাড়িটা দেখে সে এরকম পুরনো জীবনে ফিরে গেছিল, স্মৃতিগুলো বারবার মানে ধেয়ে আসছিল তার দিকে, সমস্ত কিছু তিনি বলতে পারেন। কিন্তু ওই যে যারা বলেছেন তাদের, সে যখন তার নামটা গোপন করে অথচ বলেছে যে আমার এ দিয়েই বলো আর কি, যে আমি বলেছি এভাবে, চেষ্টা করেছেন তার মন রেখে বলাটা, গল্পের আকারে সাজিয়ে লিখেছেন সুন্দর করে, কারণ উনি লিখতে ভালো পারেন তার জন্য। এটা কিন্তু গল্প না, একদম সত্যি ঘটনা। পার্বতী চক্রবর্তী, কাকলি পাত্র কমেন্ট করেছেন, রমা সরকার, মারিয়া বাড়ুই লিখেছেন খুব সুন্দর ঘটনা। শ্রাবন্তী ভট্টাচার্য, বলার ভাষা নেই, অসাধারণ ইউনিক ঘটনা। রীতা ম্যামকেও ধন্যবাদ, উনি রত্না ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সুতপা ভৌমিক লিখেছেন অপূর্ব, উনি লিখেছিলেন গল্পটি ভালো, তবে গল্পকে গল্প হিসাবে উল্লেখ করুন, ঘটনা নয়। না ম্যাডাম, আমি বলে দিলাম, ক্ল্যারিফাই করে দিলাম, আশা করি আপনি শুনছেন। এটা একদমই গল্প না, একদম সত্যি ঘটনা। হয়তো ঘটনা হিসাবে যদি বলতাম 10 থেকে 12 লাইনে ঘটনা শেষ হয়ে যেত। উনি সুন্দর করে গুছিয়ে লিখেছেন, বিষয়টা একটাই।